নমস্কার। গল্পের গ্রামোফোন চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ গ্রামোফোন চ্যানেলের নিবেদন দীনেন্দ্র কুমার রায়ের লেখা গল্প অদৃষ্টের পরিহাস। হরিচরণবাবুর অবস্থা পূর্বে ভালো ছিল। চারি পুরুষ হইতে তাহারা বড় লোক। হরিচরণের প্রপিতামহ বিশ্বরূপ মজুমদার প্রথম যৌবনে নিজের দাড়ি ধরিয়া নিজের মুদিখানার দোকানে চাল ডাল লবণ তেল বিক্রয় করিয়াছিলেন, কিন্তু ব্যবসায়ের ক্রমশ উন্নতি হওয়ায় কমলার কৃপায় মৃত্যুকালে তিনি নগদ 25-30 হাজার টাকা রাখিয়া যান। এতদিন উত্তর ও পূর্ববঙ্গের 2-3 স্থানে তাহার মোকাম ছিল। বিশ্বরূপের পুত্র বিশ্বম্ভর ব্যবসায়ে অবস্থার আরো উন্নতি করিয়া 10-12 হাজার টাকা আয়ের জমিদারি পর্যন্ত ক্রয় করিয়াছিলেন। এতদিন কলিকাতার মহাজনপটিতে তাহার বিস্তীর্ণ কারবার ছিল। বিশ্বম্ভরের মাতৃসাধ্যের সমারোহ সনাতনপুর অঞ্চলে কিংবদন্তির ন্যায় প্রসিদ্ধি লাভ করিয়াছে। হরিচরণকে জমিদারি ও ব্যবসায় এই উভয় কর্মে সুনিপুণ দেখিয়াই তাহার পিতা গুরুচরণ মজুমদার বৈকুণ্ঠ লাভ করিয়াছিলেন। হরিচরণ যখন পৈতৃক সম্পত্তির অধিকারী হইলেন, তখন তাহার সংসারে সুখ সম্পদ উথলিয়া উঠিয়াছিল। সুবৃহৎ অট্টালিকায় নিরন্তর বহু পোষ্য প্রতিপালিত হইত। সকলে বলিত, হরিচরণ বাবুর গৃহে মা লক্ষ্মী অচঞ্চলা। কথাটা কাহারও অতিরঞ্জিত বলিয়া মনে হইত না। গ্রামের লোক হরিচরণের নিকট বিপদে পরামর্শ লইতে আসিত। সম্পদে তাহাকে জিজ্ঞাসা না করিয়া কোনো কার্যে হস্তক্ষেপণ করিত না। হরিচরণের একটা মুখের কথায় গ্রাম্য দলাদলির নিষ্পত্তি হইয়া যাইত। গ্রাম্য বারোয়ারি কাণ্ডে হরিচরণ সকলের নেতা ছিলেন। 12 মাসে তাহার গৃহে 13 পার্বণ হইত। এক একটি উৎসব উপলক্ষে সমস্ত গ্রামবাসী তাহার গৃহে নিমন্ত্রিত হইয়া আকণ্ঠ পূর্ণ ভোজনে পরিতৃপ্ত হইত। হরিবাবুর বাড়ি যাইতেছি বলিলে ঘাটের মাঝিরা পর্যন্ত পথিকের নিকট পারপন্ন হইত না। তাহারা হরিচরণ বাবুর নিকট প্রচুর বার্ষিক পাইত। কোন গভর্নমেন্ট কর্মচারী ট্যুরে সনাতনপুর আসিলে হরিচরণ বাবুর গৃহে তাহাকে আতিথ্য গ্রহণ করিতে হইত। হরিচরণ যাহার সহিত হাসিয়া কথা কহিতেন, সে আপনাকে কৃতার্থ মনে করিত। কিন্তু দীর্ঘকাল এভাবে কাটিল না। একবার একটা বড় ব্যাংক ফেল হওয়ায় তাহার লক্ষাধিক টাকা নষ্ট হইয়া গেল। তাহার পর কয়েক বৎসর উপর্যুপরি ব্যবসায় অনেক টাকা লোকসান দিয়া তাহাকে বিস্তর টাকার জন্য দায়ী হইতে হইল। কিন্তু হরিচরণ ইহাতে দমিলেন না। তিনি অনেক অধিক সুদে তাহার প্রতিবেশী মহাজন দে মহাশয়ের নিকট 2 লক্ষ টাকা কর্জ লইয়া সতেজে ব্যবসা চালাইতে লাগিলেন। তাহার ধারণা ছিল, কিছুকাল বিশেষ সাবধানে কারবার চালাইতে পারিলেই পুনর্বার তিনি কারবারের উন্নতি সাধন করিতে পারিবেন। সমস্ত ঋণ পরিশোধ করিয়া পূর্ব সম্পদ অক্ষুণ্ণ রাখিতে সমর্থ হইবেন। দে মহাশয় সতর্ক মানুষ। তাহার অগাধ অর্থ, কিন্তু যক্ষের ধন বলিয়া তাহার অর্থের একটা খ্যাতি ছিল। সকলে বলিত, দে মহাশয় যক্ষের টাকা পাহারা দিতেছেন। দে মহাশয়ের গৃহে অসন বসনের ব্যবস্থা দেখিয়া কাহারও বলিবার সাধ্য ছিল না যে তাহার হাতে কিছু টাকা আছে। তাহার পরিধেয় বস্ত্র কখনো জানুর নিম্নে অবতরণ করিবার অবসর পাইত না। ভিখারীরা কোনোদিন তাহার নিকট এক মুষ্টি ভিক্ষা পায় নাই। সকালে উঠিয়া দৈবাৎ যদি কেহ তাহার নাম উচ্চারণ করিয়া ফেলিত, তাহা হইলে আসন্ন একাদশীর ভয়ে তাহাকে অত্যন্ত ম্রিয়মাণ হইতে হইত। এহেন দে মহাশয় চক্রবৃদ্ধি হারে সুদ লইবার বন্দোবস্ত করিয়া হরিচরণের দেশস্থ ও কলিকাতার অট্টালিকা এবং সমস্ত স্থাবর সম্পত্তি বন্ধক রাখিয়া 2 লক্ষ টাকা কর্জ দিলেন। সংসারে লাভ লোকসান তাসের
পর্তার মতো। যখন হার আরম্ভ হয় তখন সর্বপ্রকার সতর্কতা নিষ্ফল হইয়া যায়। হরিচরণ অতি সাবধানে কারবার চালাইতে লাগিলেন বটে, কিন্তু সহস্র চেষ্টাতেও তিনি পর্তা ফিরাইতে পারিলেন না। মূলধন ক্রমে ক্ষয় হইতে হইতে শেষে অদৃশ্য হইল। তথাপি তিনি যে উচ্চ চালে চলিতেছিলেন সে চাল ছাড়িতে পারিলেন না। লক্ষ্মীকে বিদায় দিয়াও তিনি চাল বজায় রাখিলেন। ঋণলব্ধ টাকার সুদ চক্রবৃদ্ধির হারে বাড়িয়া ক্রমে আসলকে অতিক্রম করিল। 2 লক্ষ কিছুদিন পরে 4 লক্ষ ছাড়াইয়া উঠিল। দে মহাশয় এতদিন নীরব ছিলেন। তিনি যখন দেখিলেন হরিচরণ মহাপঙ্কে নিমজ্জিত, সমস্ত সম্পত্তি বিক্রয় করিলেও তাহার ঋণ পরিশোধ হইবার সম্ভাবনা নাই, তিনি হিতোপদেশে সেই সুবর্ণ কঙ্কানিধিকারী ব্যাঘ্রের ন্যায় হরিচরণকে গ্রাস করিতে উদ্যত হইলেন। তিনি বলিলেন, ভায়া, সুদে আসলে তোমার কাছে অনেক টাকা পাও না, আর তো এভাবে বসিয়া থাকিতে পারি না। তোমার সমস্ত সম্পত্তি আমাকে ছাড়িয়া দাও। হরিচরণ একটা কিস্তিবন্দির জন্য আগ্রহ প্রকাশ করিলেন, কিন্তু বিষয়জ্ঞ দে মহাশয় কি তাহাতে কর্ণপাত করেন? কাহারও অনুরোধ তিনি গ্রাহ্য করিলেন না। মামলা আরম্ভ হইল। সেই মামলা জেলার সব জাজ আদালত হইতে হাইকোর্ট পর্যন্ত গড়াইল। উভয় পক্ষের অর্থে অনেক উকিল ব্যারিস্টার বড়লোক হইলেন। শেষে হরিচরণের বিরুদ্ধে মামলা ডিক্রি হইল। হরিচরণ সর্বশান্ত হইলেন। জলের দরে তাহার সমস্ত সম্পত্তি বিক্রয় হইয়া গেল। দে মহাশয় তাহা কিনিয়া লইলেন। একদিন মধ্যাহ্নকালে দে মহাশয় তাহার ভৃত্য মারফত হরিপদবাবুকে সংবাদ পাঠাইলেন, তোমার বসত বাটিতে আজই আমি দখল লইব। যদি সহজে বাড়ি পরিত্যাগ না করো, আদালতের পেয়াদার সাহায্যে তোমাকে বাড়ি হইতে বাহির করিয়া দিব। দে মহাশয় যথাসময় ডিক্রি জারি করিয়াছিলেন। গৃহত্যাগের জন্য হরিচরণকে নোটিশও দিয়াছিলেন। হরিচরণের মনে বড় ধিক্কার জন্মিল। তিনি এই অপমানের প্রতিবাদ মাত্র না করিয়া সেই মধ্যাহ্নে অর্ধভুক্ত খাদ্যদ্রব্য পরিত্যাগ করিয়া তাহার একমাত্র পুত্র মানকে কোলে লইয়া অনাবৃত পথে আসিয়া দাঁড়াইলেন। তাহার সুখ দুঃখের সহচরী পত্নী নিত্যকালীয় অশ্রুসজল চক্ষু বস্ত্রাঞ্চলে আবৃত করিয়া স্বামীর অনুসরণ করিলেন। গ্রামবাসীগণ দে মহাশয়ের উদারতায় মুগ্ধ হইয়া তাহার ও তাহার পরলোকগত পিতৃপুরুষগণের উদ্দেশ্যে পুষ্পচন্দন বর্ষণ করিতে লাগিলেন। হরিচরণের হাতে তখনও অল্প কিছু টাকা ছিল। সপরিবারে বৃক্ষমূল্যে বাস করা অসম্ভব। সুতরাং সেই টাকা ভাঙিয়া নগরের বাহিরে একটি ক্ষুদ্র খড়বাড়ি নির্মাণ করিয়া তিনি জীবন নাটকের নতুন অঙ্কে পদার্পণ করিলেন। কোন রকমে সেই বাড়িতে মুখ গুজিয়া বাস করিতে লাগিলেন। যাহারা হরিচরণের কৃপাবিন্দু লাভের আশায় পূর্বে তাহার বাড়িতে আসিয়া তাহার বৈঠকখানায় বসিয়া দিবারাত্রি তাহার গুণগান করিত, ছায়ার ন্যায় তাহার সঙ্গে সঙ্গে ফিরিত, হরিচরণের মুখে একটি কথা শুনিলে বিজ্ঞের ন্যায় মাথা নাড়িয়া 10 বার তাহার প্রতিধ্বনি করিত, সেই সকল রসগ্রাহী মধুমক্ষিকা হরিচরণের হস্তচ্যুত প্রসাদতুল্য অট্টালিকার নতুন অধিস্বামী উত্তমবর্ণ দে মহাশয়ের মৌসাহেবীতে প্রবৃত্ত হইল। যাহারা বিপদে পড়িলে হরিচরণের পরামর্শ ভিন্ন কোনো কাজ করিত না, তাহারা দে মহাশয়ের প্রসাদ, দুগ্ধ ও শর্করা মিশ্রিত সুপেয় চা গলাধঃকরণ করিতে করিতে বলিতে লাগিল, বুঝেছেন দে মহাশয়, এই হরিচরণ লোকটা কি বোকা! নিজের বুদ্ধির দোষেই সংসারটা রসাতলে দিলে। দে মহাশয় পরম প্রীতি প্রফুল্ল নেত্রে উপাসকবৃন্দের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া থেলো হুকায় 12 পয়সার সেবের তাম্রকুর দগ্ধ করিতে করিতে বলিলেন, কিন্তু দেশের পাজি বেটারা তো আমাকেই নিমিত্তের ভাগী করে। হরিচরণের হিত চেষ্টাতেই
আমি টাকাগুলো কর্য দিয়েছিলাম। আমি যদি টাকা দিতে ইতস্তত করিতাম, তাহা হইলে ও ব্যক্তি অনেকদিন আগেই ফেরার হইত। দোল করা, দুর্গোৎসব করা, বাড়িতে অতিথি সেবা দেওয়ার বড্ড বার বেড়েছিল। মধুসূদন তেমনি দর্পচূর্ণ করেছেন। পীতাম্বর পাল অনেক দিন হইতে দেহমহাশয়ের নিকট কিছু প্রত্যাশা করিয়া আসিতেছিল। সে বলিল, চূর্ণ বলে চূর্ণ? মধুসূদন একেবারে গুঁড়ো করে দিয়েছেন। তবু আপনি অনেক দয়া দেখিয়েছেন, দেওয়ানি জেলে তাকে পড়েননি। এ কলিতে কি কেউ কারো এতখানি অনুগ্রহ করে? দে মহাশয় হর্ষ গদগদ ভাবে বলিলেন, না হে পিতেম, আমি খাঁটি মানুষ, বিবাদ বিসম্বাদে যেতে চাইনি, কিন্তু হরিচরণের যে ভারী জিদ। আমি বলেছিলাম, নালিশ ফরিদের আবশ্যক নেই, কলিকাতার বাড়ি আর জমিদারিটুকু আমাকে লেখাপড়ে করে দাও, তাতেই অর্ধেক সুদ ওয়াসিল হয়ে যাবে। তা সে কিছুই করলে না, কাজেই আমাকে মামলায় বাধ্য হতে হলো। যাক, বেচারার বসত বাড়িটি আমার লইবার ইচ্ছে ছিল না, এখনো নাই, কিন্তু উহার তেজ দূর না হলে আর এ বাড়ি ফেরত দিচ্ছি না। যদি সে কোনোদিন আমার কাছে এসে বাড়ি ভিক্ষা চায়, নিজের বেয়াদপির জন্য দাঁতে কুটনি আমার কাছে মাপ চায়, তাহলে ভবিষ্যতে এই বাড়িটার এক অংশ তাকে বিনা ভাড়ায় বাস করিতে দিলেও দিতে পারি। কি বলো হে জনমেজয়? জনমেজয় নন্দী দে মহাশয় সেরেস্তার একটি মুহুরগিরের উমেদারিতে কালক্ষেপণ করিতেছিলেন। অবসর বুঝিয়া সে বলিল, না হবে কেন, এ তো ঠিক আপনারই যোগ্য কথা। আপনার হচ্ছে দয়ার শরীর, তবু যত নিন্দুক বেটারা আপনার বদনাম রটায়। ভগবান অগাধ সম্পত্তি দান করেছেন বলে কি টাকাগুলো দরিয়ায় ফেলে দিয়ে বড় মানুষই দেখাতে হবে? পৃথিবীতে হিংসুকের অসাধ্য কর্ম নাই। আপনি যে দয়ার সাগর, তা এ অঞ্চলে কার অভিহিত আছে? এই স্তুতিবাদে দয়ার সাগর কোটালের জোয়ারের ন্যায় স্ফীত হইয়া উঠিলেন। নিঃশেষ ধূম নির্বাপিত প্রায় কলিকাটি জন্মেজয়ের হস্তগত হইল। দে মহাশয়ের উদারতার কথা যথাসময় হরিচরণের কর্ণে প্রবেশ করিল। তিনি ঘৃণার সহিত বলিলেন, পিশাচের দয়ায় ধিক! আমি যে বাড়ি ছাড়িয়া আসিয়াছি, আর কখনো তাহার ছায়াও মারাইব না। নিজের বাসগৃহ সুদের সুদে বিক্রয় হইয়া গেল, মহাজনের কাছে তাহা ভিক্ষা চাহিয়া পিতৃপুরুষের অপমান করিব? আমার এ কুড়ে ঘর অনেক ভালো। গ্রামের লোক নূতন করিয়া হরিচরণের নির্বুদ্ধিতার পরিচয় পাইয়া কণ্টকিত হইয়া উঠিল। বুদ্ধিমানেরা এক বাক্যে বলাবলি করিতে লাগিল, টাকার শোকে লোকটার মাথা খারাপ হইয়া গিয়াছে। হরিচরণের কয়েকটি পুত্র শৈশবেই মারা যায়। মানিক তাহার শেষ সন্তান। মানিক তাহার পিতামাতার নিকট 7 রাজার ধন এক মানিকেরই মতোই অমূল্য রত্ন ছিল। দুর্ভাগ্যের নিম্নতম সোপানে দণ্ডায়মান হইয়া হরিচরণ এই 3 বৎসরের শিশুপুত্রটির মুখের দিকে চাহিয়া চিত্ত সংযত করিতেন। মানিককে তিনি এক দণ্ডের জন্য চক্ষুর অন্তরালে যাইতে দিতেন না। গ্রামের লোক হরিচরণের বর্তমান দুরবস্থা দেখিয়া আহা বলিয়া তাহার প্রতি সহানুভূতি প্রকাশ করিবে, ইহা তাহার সহ্য হইবে না ভাবিয়াই তিনি লোকালয় পরিত্যাগপূর্বক গ্রাম প্রান্তবর্তী জনমানবহীন পদ্মা তীরে গৃহ নির্মাণ করিয়াছিলেন। পদ্মার জলকল্লোল দিবানিশি তাহার কর্ণে প্রবেশ করিত। যখন একটু জোরে বাতাস বইত, তখন পথপ্রান্তের দীর্ঘকায় ঝাউগাছগুলি শাখা কাঁপাইয়া সনসন শব্দ করিত। তাহা হরিচরণের নিকট তাহারই ব্যথিত মথিত আকুল বক্ষের অন্তঃস্থল হইতে সম্মোহিত দীর্ঘ নিঃশ্বাসের মতো শুনাইত। সলিলসিক্ত বর্ষার মধ্যাহ্নে শৃগালের দল জলভার পীড়িত লতাগুল্মের অন্তরাল হইতে বাহির হইয়া আসিয়া তাহার বারান্দার নিচে দাঁড়াইত এবং
ক্ষণিকের সূর্যলোকে ঊর্ধ্বমুখে চাহিয়া সমস্বরে চিৎকার করিত। তাহাদের সেই বিদীর্ণ কণ্ঠের আত্মস্বরে তিনি তাহার জীর্ণ হৃদয়ের নিত্যকালব্যাপী হাহাকারের প্রতিধ্বনি শুনিতে পাইতেন। বর্ষার আকাশে মেঘ ঘনাইয়া আসিত। উচ্ছৃঙ্খল বায়ুপ্রভাবে নববর্ষার সলিলপুষ্ট বৃক্ষপল্লবগুলি আন্দোলিত ও আলোড়িত হইত এবং পদ্মা ভীষণ মূর্তিতে তটরেখা উল্লঙ্ঘনপূর্বক যেন তাহার সেই ক্ষুদ্র কুটির গ্রাস করিবার জন্য তরঙ্গবাহু প্রসারিত করিয়া ছুটিয়া আসিত। হরিচরণ তাহার গৃহকক্ষে একাকী বসিয়া স্তব্ধ সন্ধ্যায় স্তম্ভিত হৃদয়ে নিজের ভাগ্য পরিবর্তনের কথা চিন্তা করিতেন এবং দৈবাৎ বাতায়ন পথে তাহার পিতামহ নির্মিত সুখ দুঃখে ও শোক হর্ষের সহস্র স্মৃতিবিমণ্ডিত পুরাতন অট্টালিকার দিকে তাহার দৃষ্টিপাত হইলে তিনি দেখিতে পাইতেন তাহার শয়নকক্ষ হইতে কেরোসিনের উজ্জ্বল আলোক বিকীর্ণ হইতেছে। দুঃখে ক্ষোভে মনস্তাপে হরিচরণের বুক ফাটিয়া যাইত। তাহার মনে হইত ওই দীপালোক যেন কোনো এক নিষ্ঠুর স্বার্থপর পিশাচের ন্যায় তাহার দিকে তাকিয়া আছে। তখন তিনি বক্ষস্থল চাপিয়া কহিলেন, ভগবান, এ আগুন নিবাইয়া দাও, আর সহ্য করিতে পারি না। সর্বস্ব হইতে বঞ্চিত করিয়াছ, আমার সহ্য করিবার শক্তিটুকু কাড়িয়া লইও না। আমাকে দুর্ভাগা করিয়াছ, পাগল করিও না। কিন্তু এক একদিন তাহার আত্মসংযম কোথায় ভাসিয়া যাইত। একদিন সন্ধ্যার সময় তিনি তাহার শয়নগৃহের বারান্দায় একখানি কম্বলের ওপর বসিয়া কাতরভাবে ভগবানের নিকট ধৈর্য ও মনের বল প্রার্থনা করিতেছেন। এমন সময় মানকে পাশের একটা ঘর হইতে ভিজিতে ভিজিতে ছুটিয়া আসিয়া ব্যগ্রভাবে বলিতে লাগিল, বাবা, বাবা, দোরজানালা দিয়ে জলের ছাট এসে সব ভিজে গেল যে, এবারই কিচ্ছু ভালো নয়, চলো আমাদের ভালো বাড়িতে যাই। হরিচরণ কোনো উত্তর করিলেন না। তিনি নীরবে পুত্রকে কোলে টানিয়া লইয়া তাহাকে বক্ষে চাপিয়া ধরিলেন। শিশু পিতার ক্রোড়ে দাঁড়াইয়া মাথা একটু নত করিয়া তাহার দুখানি কোমল করপল্লবে পিতার মুখখানি উঁচু করিয়া ধরিল এবং নির্নিমেষ চক্ষুতে তাহার মুখের দিকে চাহিয়া দেখিল পিতার দুটি চক্ষু অশ্রুরাশিতে ভাসিতেছে। মানকের চোখও শুষ্ক রহিল না। সে উভয় হস্তে পিতার গলা জড়াইয়া ধরিয়া ছলছল চক্ষে পিতার মুখের ওপর দৃষ্টি স্থাপন করিয়া বলিল, বাবা, তুমি কেঁদো না। শিশুপুত্রের এই সান্ত্বনা বাক্যে হরিচরণের চক্ষু হইতে অশ্রুরাশি নির্ঝর ধারার ন্যায় ঝরিয়া তাহার বক্ষস্থল প্লাবিত করিল। মানকে পিতার ঘাড়ের ওপর ঝুঁকিয়া পড়িয়া তাহার কেশবিরল মস্তকে হাত বুলাইতে বুলাইতে সস্নেহে বলিল, বাবা, কেঁদো না, এ বাড়ি ভালো, আমি এ বাড়িতেই থাকব। 6 মাস কাটিয়া গেল। হরিচরণের আর কোনো কাজ নাই। তাহার কারবার বন্ধ, বাহিরে যাতায়াত বন্ধ, সংসারের সকল কাজ তিনি বন্ধ করিয়া দিয়াছেন। কেবল জীবন প্রবাহটা বন্ধ করিতেই বাকি আছে। তিনি মানসচক্ষে দেখিলেন পূর্বের ন্যায় দিবারাত্রি হইতেছে, সব ঠিকভাবে প্রবাহিত হইতেছে। বাজারে চাউলের আমদানি, মহাজনদের গোলা তেমন করিয়াই ধান চাউলে পূর্ণ হইতে থাকে। গ্রামে তেমনই হাটবাজার বসে। হাটবাজারে পূর্বের ন্যায় জনসমাগম হয় এবং হাটের মধ্যবর্তী সুবৃহৎ বটবৃক্ষের ছায়ায় বসিয়া মধ্যাহ্নে বাজারের লোক তেমন করিয়াই পাশার আড্ডা জমকাইয়া বসে। সকলে পূর্বের ন্যায় আছে, কেবল গ্রামের হরিচরণের অস্তিত্বে কোনো পরিচয় পাওয়া যায় না। হাকিমেরা পূর্বের ন্যায় এখনো সনাতনপুরে ট্যুরে আসেন। পূর্বে যাহারা সফরে আসিলে হরিচরণের গৃহে আতিথ্য গ্রহণ করিয়া প্রীতিলাভ করিতেন, এখন আর তাহাদেরকেও নিমন্ত্রণ করেন না। তাহারা 2-1 সময় হরিচরণের সংবাদ কর্মচারীগণকে জিজ্ঞাসা করেন এবং তাহার বর্তমান দুরবস্থার কথা শুনিয়া তাহাকে
পিটি করেন। গ্রাম্য বারোয়ারি কাণ্ডে এখনো মহাসমারোহ হয়, কিন্তু বারোয়ারি তলায় এখন আর হরিচরণের উৎসাহ প্রদীপ্ত মুখ দেখা যায় না। বৈশাখ মাসের সায়ংকালে গ্রাম্য বিগ্রহ গোপীনাথজিউর প্রাঙ্গণে সংকীর্তনের দল নামগান করিবার জন্য সমবেত হয়, কিন্তু সেখানে কেহ হরিচরণকে প্রেম গদগদভাবে নৃত্য করিতে দেখিতে পায় না। সমাজে থাকিয়াও হরিচরণ এখন আপনাকে সমাজ হইতে নির্বাসিত করিয়াছেন। পূর্বের ন্যায় দাসদাসী নাই, রসুয়ে ব্রাহ্মণ নাই, গন্ডা গন্ডা পাইক বেহারা বরকন্দাজ নাই, গুণশীতে ৮-১০টা চাবি ঝুলানো ব্যস্তবাগীশ ভাণ্ডারীর দল নাই। থাকিবার মধ্যে আছে একমাত্র পুরাতন ভৃত্য বলরাম দাস। এতকাল প্রভুর অন্ন খাইয়া সে তাহাকে ছাড়িয়া যাইতে পারে নাই। প্রভুর কার্যে দেহপাত করাই তাহার একমাত্র ব্রত হইয়াছে। বলরাম সংসারে কাজকর্ম দেখে, হাট বাজার করে। লক্ষ্মী স্বরূপা গৃহিণী নৃত্যকালী 2 বেলা রন্ধন করেন। একটা গাই গরু আছে, তাহার দুগ্ধেই মানিকের ক্ষুধা নিবৃত্তি হয়। মানকে এখন ভাত খাইতে শিখিয়াছে। হরিচরণ মানকেকে সঙ্গে লইয়া চালাঘরের মাটির দাওয়ায় আহার করিতে বসেন। মানকের দুধের পরিমাণ কমিয়া গিয়াছে, তাই সে দিনে 3 বার ভাত খায়। কিন্তু মধ্যাহ্নে পিতার সহিত আহারে না বসিলে তাহার ক্ষুধা দূর হয় না। একদিন দুপুরবেলা মানকে খেলা করিতে করিতে ঘুমাইয়া পড়িয়াছিল। পিতার সঙ্গে বসিয়া খাইতে পায় নাই, তাই সেদিন সমস্ত বৈকাল বেলাটা সে পিতার উপর অভিমান করিয়া কাটাইয়াছিল। ভাত বাড়া হইয়াছে, এই সংবাদটি মানকে ভিন্ন আর কেউ হরিচরণকে দিতে পারিত না। ঠিক সময়টিতে সে নাচিতে নাচিতে তাহার পিতার নিকট আসিয়া তাহার পিঠের উপর দেহভার ন্যস্ত করিয়া তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিত, বাবা, ভাত বেড়েছে, উঠে এসো। হরিচরণে উঠিতে একটু বিলম্ব হইলে সে তাহার হাত ধরিয়া টানাটানি করিত। ক্ষুদ্র ক্ষুদ্র হাত দুখানি দিয়া তাহার চক্ষু আবৃত করিত। তাহার আশাহীন দুঃখময় ব্যর্থ মরুজীবনের একমাত্র সহচর মানকে। একদিন মধ্যাহ্নকালে আহ্নিক শেষ করিয়া হরিচরণ তাহার কাশিদাসী মহাভারতখানি খুলিয়া শান্তি পর্ব পাঠ করিতেছিলেন। তাহার হৃদয়ের হাহাকার এই চিরদুঃখপূর্ণ, চিরমধুর, চিরনবীন অমৃতময়ী কবিতার স্রোতের মধ্যে নির্বাপিত হইত। শান্তি ধারায় তাহার প্রাণের পিপাসা নিবৃত হইত। মানব জীবনের মহা দুঃখের সঙ্গীতময় কাহিনী তাহার ক্ষুব্ধ মর্ম স্পর্শ করিয়া তাহার হৃদয় একটি সুকোমল সহানুভূতি, একটি সুমধুর করুণার ভার জাগাইয়া তুলিত। হরিচরণ অখণ্ড মনোযোগের সহিত মহাভারত পাঠ করিতেছেন। এমন সময় স্বয়ং গৃহিণী আসিয়া সংবাদ দিলেন, আহার প্রস্তুত। হরিচরণ মহাভারতখানি বন্ধ করিয়া উঠিলেন। খড়মে পা দিয়া একবার চারিদিকে চাহিলেন, যেন তাহার ব্যাকুল চক্ষু দুটি কাহারো সন্ধানে ফিরিতেছে, কিন্তু তাহাকে কোথাও দেখা গেল না। হরিচরণ ব্যগ্রভাবে জিজ্ঞাসা করিলেন, কই, মানকে তো আজ আমাকে ডাকতে আসেনি। তোমার উপর সে রাগ টাগ করেছে নাকি? নৃত্যকালী একটু কুণ্ঠিতভাবে বলিলেন, মানকে নরম হয়ে শুয়েছে, তার গাটা একটু গরম হয়েছে বোধ হলো। হরিচরণ রান্নাঘরে না গিয়া তাহার শয়নকক্ষে চলিলেন। দেখিলেন তক্তপোশের উপর শুইয়া মানিক ঘুমাইতেছে। হরিচরণ ব্যাকুলভাবে ডাকিলেন, মানকে, বাবা মানিক। মানিক একবার চক্ষু মেলিয়া পিতার দিকে চাহিল, তাহার পর মুহূর্তেই চক্ষু মুদ্রিত করিল। হরিচরণ তাহার উত্তপ্ত কপালে করতল স্পর্শ করিয়া বলিলেন, মানিক, সোনা আমার, অসুখ করছে কি? মানিক কোনো উত্তর দিল না, চক্ষুও মেলিল না। হরিচরণ মুখের ভাত ফেলিয়া কবিরাজ বাড়ি ছুটিলেন। গ্রামে ভালো ডাক্তারও ছিলেন। হরিচরণের ভাগ্য যখন সুপ্রসন্ন ছিল,
তখন তাহারা ঘন ঘন তাহার বাড়ি আসিতেন। হরিচরণের পরিবারে কাহারও কোনো পীড়া না থাকিলেও সাগ্রহে সকলের কুশল জিজ্ঞাসা করিতেন। বিশেষত ডাক্তার বাগচি মহাশয় বিদেশ হইতে আসিয়া হরিচরণের অনুগ্রহে গ্রামে প্রসার করিতে পারিয়াছিলেন। এখন হরিচরণ গরিব, তাহার সাহায্য গ্রহণেরও বাগচি মহাশয়ের আর আবশ্যক ছিল না। তাহার এখন গ্রামে অখণ্ড প্রসার, গ্রামের 10 জনের মধ্যে তিনি একজন প্রধান ব্যক্তি। সুতরাং হরিচরণের গৃহে পদার্পণ করিবার এখন তাহার অবসর নাই। তারানাথ কবিরাজ কবিরাজি চিকিৎসায় ধন্বন্তরী তুল্য, তবে একালের মতো তাহার বিদ্যা বিনোদ কবিভূষণ প্রভৃতি উপাধি ছিল না। তিনি পরোপকারী দয়ালু লোক ছিলেন। হরিচরণের পিতার সহিত তাহার বন্ধুত্ব ছিল। হরিচরণ তাহাকে খুড়ো মহাশয় বলিয়া ডাকিতেন। কবিরাজ মহাশয় অপরাহ্নে মানিককে দেখিতে আসিলেন। মানিকের তখন প্রবল জ্বর, সে বিছানার উপর ছটপট করিতেছে। এক একবার জল জল করিয়া অস্ফুট স্বরে আর্তনাদ করিতেছে। মানিকের মা তাহার মাথার কাছে বসিয়া কখনো বাতাস দিতেছেন, কখনো তাহার মাথায় হাত বুলাইতেছেন। কবিরাজ মহাশয় অনেকক্ষণ ধরিয়া নাড়ী পরীক্ষা করিলেন। তাহার পর উপযুক্ত ঔষধি দিয়া পরের দিন প্রভাতে আসিবেন বলিয়া তিনি প্রস্থানরত হইলেন। হরিচরণ কিঞ্চিৎ দর্শনী লইয়া তাহার অনুসরণ করিলেন। তাহা দেখিয়া কবিরাজ মহাশয় বলিলেন, হরিচরণ, এতদিন পরে আমাকে তুমি পর মনে করিতে আরম্ভ করেছ? হরিচরণ টাকা লইয়া পালাইবার পথ পাইলেন না। পরের দিন সকালে কবিরাজ মহাশয় দেখিলেন তখনও প্রবল জ্বর, ঔষধে ফল হয় নাই। তিনি গম্ভীরভাবে বাহিরে আসিলেন। হরিচরণ বলিলেন, খুড়ো মশায়, মানকে কেমন দেখলেন? কবিরাজ সহজ স্বরে বলিলেন, জ্বর আজও ছাড়েনি। জ্বরটা কিছু জটিল রকমের হইতে পারে, তবে তুমি ব্যাকুল হইও না। রোগ কঠিন হইলেও তাহা দুঃসাধ্য হয় না। কিন্তু তৃতীয় দিন কবিরাজ মহাশয়ের মুখ আরো গম্ভীর হইল। তিনি দেখিলেন বিকারের পূর্ব লক্ষণ বর্তমান। তিনি হরিচরণকে ডাকিয়া বলিলেন, দেখো হরিচরণ, ডাক্তারেরা অনেক সময় নিজের জেদ বজায় রাখিতে গিয়া রোগী মারিয়া ফেলে। আমি তাহা মহাপাতক বলিয়া মনে করি। আমাদের জ্ঞান সীমাবদ্ধ। আমার উপর তোমার দৃঢ় বিশ্বাস থাকিতে পারে। আমি প্রাণপণ তোমার পুত্রের চিকিৎসা করিব, সন্দেহ নাই। কিন্তু কবিরাজি চিকিৎসার প্রতি তোমার শ্রদ্ধা না থাকে তবে তুমি ডাক্তার দিয়া দেখাও। বিপিন ডাক্তার ভালো, হাত যশও আছে, দোষের মধ্যে একটু অর্থ পিশাচ। তা তুমি যখন সর্বত্যাগ করিতে পারিয়াছ, তখন ছেলের জন্য আরো কিছু ব্যয় করো। হরিচরণ রুদ্ধ নিঃশ্বাসে জিজ্ঞাসা করিলেন, খুড়ো মশায়, তবে কি আমার মানিকের প্রাণের আশা নাই? কবিরাজ মহাশয় বলিলেন, আহ, কি পাগলের মতো কথা বলো। ডাক্তারি চিকিৎসায় খুব শীঘ্র ফল পাওয়া যায়। সেই জন্যই তোমাকে কথা বলিলাম। ডাক্তার দিয়া দেখাইতে হইলে প্রথম হইতে দেখানোই ভালো নয়? আমি যে নিজে কত সময় ডাক্তার ডাকি। বিপিনবাবুকে ডাকানো স্থির হইল। বিপিনবাবু প্রথমটা ফুরসত নাই বলিয়া পাশ কাটাইবার চেষ্টা করিয়াছিলেন। ফুরসত বিলক্ষণ ছিল, তবে তিনি জানিতেন হরিচরণের ন্যায় উপকারকের নিকট পয়সা লওয়া ভালো দেখাইবে না। বিনা পয়সায় সময় নষ্ট করিবার মতো দুর্বুদ্ধি তাহার ছিল না। অবশেষে অর্থলোভ চক্ষুলজ্জাকে পরাজয় করিতে সমর্থ হইল। কৃতজ্ঞতা চিহ্নস্বরূপ তিনি প্রত্যহ 2 বার দেখিয়া একবার মাত্র ভিজিট লইবেন, এইরূপ বন্দোবস্ত হইল। বিপিনবাবু মানিককে দেখিলেন। তার বুকে পিঠে টিথিস্কোপ লাগাইয়া অনেকক্ষণ ধরিয়া রোগ পরীক্ষা করিলেন। তাহার পর বিরক্তির সহিত বলিলেন, কোবরেজটা বোধ করি জবাব দিয়া গিয়াছে।
তা আপনারা তো প্রথমে ভালো ডাক্তার দিয়ে দেখাইবেন না? যত সব ইরেসপন্সিবল কোয়াক্স। নিউমোনিয়ার টেন্ডেন্সি দেখিতেছি। এরকম ভিজে স্যাঁতস্যাঁতে ঘরে এরকম রোগীকে এক দণ্ড রাখা উচিত নয়। বেশ খটখটে শুকনো ঘরে রাখিবার বন্দোবস্ত করিলে ভালো হয়। হরিচরণ এখন আর খটখটে শুকনো ঘর কোথায় পাইবেন? তাহার অতীত জীবনের একটি দিন ফিরিয়া পাইবার জন্য তাহার প্রাণ কাঁদিয়া উঠিতে লাগিল। কোথায় সেই মর্মর শুভ্র প্রাসাদপ্রম অট্টালিকা, আর কোথায় এই বাসের অযোগ্য ক্ষুদ্র মৃৎকুটির? পরহস্তগত গৃহে তাহার প্রবেশাধিকার কোথায়? তিনি গৃহ প্রাঙ্গণে একটি অনতিবৃহৎ নিম গাছের ছায়ায় একটুখানি টুলের ওপর বসিয়া দুই হাতে মুখ গুজিয়া বিদীর্ণ হৃদয় অশ্রুত্যাগ করিতে লাগিলেন। 3 দিন পর মানিকের ডবল নিউমোনিয়া ধরা পড়িল। হরিচরণ ও তাহার স্ত্রী দিবারাত্রি রোগীর শয্যাপ্রান্তে বসিয়া তাহার শুশ্রূষা করিতে লাগিলেন। দুরন্ত রোগের সঙ্গে তাহারা প্রাণপণে যুদ্ধ করিতে লাগিলেন। তাহারা উভয়ে পরিশ্রান্ত হইয়া পড়িলেন, কিন্তু উপশম হইল না। ক্রমে রোগ বৃদ্ধি হইয়া মানিকের মুখে মৃত্যুর ছায়া নিক্ষেপ করিল। 8 দিনের দিন মানিকের আর জ্ঞান রহিল না। প্রলাপের ঘোরে সে ক্রমাগত বলিতে লাগিল, বাবা বাড়ি চলো, এ বাড়ি ভালো না, বাবা বাড়ি চলো। অবশেষে সেই দিন শেষ রাত্রে আর সে তাহার বাপের জন্য অপেক্ষা না করিয়া একাকী ভালো বাড়িতে চলিয়া গেল। পরের দিন প্রভাতে নদীর তীরস্থ শ্মশানে মানিকের সোনার অঙ্গ চিতায় ভস্ম করিয়া হরিচরণ তাহার গৃহে ফিরিলেন এবং ধীরে ধীরে শয্যা গ্রহণ করিলেন। হরিচরণের বিপদের কথা উত্তবর্ণ দে মহাশয়ের কর্ণে প্রবেশ করিয়াছিল। তিনি শৌখিন আক্ষেপ করিয়া পারিষদবর্গকে শুনাইয়া বলিলেন, বুঝেছ ভাবশঙ্কর, এই হরিচরণ লোকটা নিজের জিদের জন্যেই ধনে প্রাণে মারা গেল। আমার কাছে যদি সে একবার এসে বলতো, দে মশাই ছেলেটা বাঁচে না, ডাক্তার একটা শুকনো খটখটে ঘরে তাকে রাখতে বলেছে, একটু আশ্রয় দেন, তাহলে আমি নিচের তলার একটা কুঠুরি কি আর দিন কতকের জন্য ভাড়া না নিয়ে ছেড়ে দিতে পারতাম না? পারিষদবর্গ পুনর্বার কোলাহলপূর্বক দে মহাশয়ের দয়ার মহিমা কীর্তন করিতে লাগিলেন। হে রজত চক্র, তুমি সহায় থাকিলে লোকে পিশাচকেও দেবতার আসনে বসাইয়া তাহার স্তুতিবাদ করে, তুমি ধন্য। হরিচরণের অল্প অল্প জ্বর হইতে লাগিল, কিন্তু চিকিৎসার দিকে তাহার লক্ষ্য রহিল না। তিনি এক স্থানে বসিয়া থাকিতেন, দিবারাত্রি কি চিন্তা করিতেন। এমনকি তাহার পত্নী যখন পুত্রশোকে আকুল হইয়া বিদীর্ণ বক্ষা কপতির ন্যায় ধুলায় লুটাইতেন, তখনও তিনি তাহাকে সন্তানদানের চেষ্টা করিতেন না। কুটিরের বারান্দায় বসিয়া সজল নেত্রে নদীর দিকে চাহিয়া থাকিতেন। মানিকের মৃত্যুর পর তিনি তাহার মহাভারতখানি একদিনও খুলেন নাই। হরিচরণের বাড়ির পাশ দিয়া নদীতে যাইবার পথ। প্রভাতে ও সায়ংকালে পল্লী যুবতীগণ সেই পথ দিয়া কলসিকক্ষে নদীতে স্নান করিতে বা গা ধুইতে যাইতেন। রাখালেরা গরুর পাল লইয়া ধুলি উড়াইয়া সেই পথে গোচারণের মাঠে যাতায়াত করিত। পল্লী বালকগণ পথের ধারে সুপক্ষ ফলপূর্ণ নোনা গাছে চড়িয়া নোনা পাড়িত, ছুটাছুটি করিয়া ঘুড়ি উড়াইত এবং স্বরচিত স্বরে মেঠো গান ধরিয়া বিরল বসতি পদ্মার ধ্বনিত করিত। গ্রামের বিচিত্র মিশ্র কল্লোল দুরাগত অর্থহীন রহস্যভাসের ন্যায় হরিচরণের কর্ণে প্রবেশ করিত। তিনি এক একবার উৎকর্ণ হইয়া চাহিয়া থাকিতেন, যদি তাহাদের মধ্যেই একটি পরিচিত কণ্ঠস্বর শুনিতে পান। কিন্তু নিজের ভ্রম বুঝিতে পারিয়া তখনই তিনি মুখ ফিরাইতেন। হরিচরণ যেদিকে চাহিতেন সেই দিকেই মানিকের স্মৃতিচিহ্ন দেখিতে পাইতেন। মানিকের ছোট নীলাম্বরী ধুতি ও লাল চাদরখানি
আনলার উপর দেখা যাইত। তিনি দেখিতেন মানিকের লাল ছড়িখানা ও ছিন্ন প্রায় বিবর্ণ জরির জুতো জোড়াটা ধূলি ধূসরিত হইয়া এক কোণে পড়িয়া আছে। তাহার টিয়ে পাখিটা খাঁচার মধ্যে বসিয়া ক্রমাগত চিৎকার করিয়া ডাকিতেছে, মানিক, মানিক, মানকে রে। মানিকের পোষা বিড়ালটা এঘর হইতে ও ঘরে তাহাকে খুঁজিয়া বেড়াইতেছে এবং তাহাকে দেখিতে না পাইয়া ব্যাকুলভাবে ম্যাও ম্যাও করিয়া ডাকিতেছে। মানিকের চাকা ভাঙা কাঠের গাড়িখানি লইয়া আর কেহ টানাটানি করে না। শিউলি গাছের তলায় বৃন্তচ্যুত ফুলগুলি অভিমানে শুকাইয়া যায়। সকালে উঠিয়া আর কেহ তাহা ফুরায় না। সন্ধ্যার অন্ধকারে যখন ধরাতল আচ্ছন্ন হইত, কর্মশ্রান্ত গ্রামবাসীগণ গৃহে প্রত্যাগমন করিয়া স্ব স্ব পুত্র কন্যাগুলিকে আদর করিয়া কোলে তুলিয়া লইত। রৌদ্রদগ্ধ গ্রামের কর্ম কোলাহল ধীরে ধীরে নৈশ্য প্রশান্তির মধ্যে পরিব্যাপ্ত হইয়া যাইত। তখনও কর্মহীন, বৈচিত্র্যবিহীন, সুখ শান্তি বিচ্যুত হরিচরণের ক্ষুব্ধ বক্ষের অন্তরাল হইতে কে যেন কাঁদিয়া কাঁদিয়া ক্রমাগত ডাকিত, মানিক, মানিক, মানকে রে। ডাক্তার বলিলেন, স্থান পরিবর্তন ভিন্ন হরিচরণের শরীর সুস্থ হইবার সম্ভাবনা নাই। কয়েক মাস রোগে ভুগিয়া তিনি একেবারে কঙ্কালসার হইয়া পড়িলেন। ঔষধে কোনো ফল হইল না। তিনি বলিতেন, আর কেন, আমার সময় শেষ হইয়া আসিয়াছে। আমি তো শীঘ্রই যাইব। তোমাকে পথের ভিখারিনী করিয়া রাখিয়া চলিলাম। এই দুঃখে আমি শান্তিতে মরিতে পারিতেছি না। নৃত্যকালী বলিতেন, আমার সকল সুখ, সকল আশা ঘুচিয়া গিয়াছে। ও কথা বলিয়া আর তুমি আমার বুকে ছুরি বিধিও না। অবশেষে 2-4 জন প্রতিবেশী উদ্যোগ করিয়া হরিচরণকে বৈদ্যনাথের পাঠাইবার জন্য রেলের গাড়িতে তুলিয়া দিলেন। সঙ্গে তাহার স্ত্রী ও বিশ্বস্ত ভৃত্য বলরাম। বলরাম এখন প্রভুর সেবায় দেহপাত করিতেছে। স্থির হইল, হরিচরণ 2-4 দিন কলিকাতায় অপেক্ষা করিয়া ভালো ডাক্তার দিয়া একবার রোগ পরীক্ষা করাইয়া তাহার পর বৈদ্যনাথে যাত্রা করিবেন। কলিকাতায় একটা ছোট বাড়ি 1 মাসের জন্য ভাড়া করা হইয়াছিল। হরিচরণ সপরিবারে সেখানে উঠিলেন। কলিকাতার মহাজনপট্টিতে একদিন হরিচরণ বাবুর অসামান্য প্রতিপত্তি ছিল। কারবার উপলক্ষে যখন তিনি কলিকাতায় আসিতেন, তখন প্রতিদিন কত লোক তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে আসিত। তাহার বিন্দুমাত্র অনুগ্রহ লাভের জন্য কত লোক তাহার গদিতে বসিয়া থাকিত। বন্ধু বান্ধবগণের হর্ষ কোলাহলে তাহার সুবৃহৎ গদি সর্বক্ষণ মুখরিত হইত। আজ 5 বৎসর পরে হরিচরণ তাহার পিতামহের সযত্নে নির্মিত গদির অদূরে একটি পুরাতন জীর্ণ ক্ষুদ্র অট্টালিকার অন্ধকারময় কক্ষে রোগশয্যা প্রসারিত করিলেন। রাজধানী পূর্বের ন্যায় তেমনই প্রবোধমত্ত, চতুর্দিকেই তেমনি উৎসাহ ও আনন্দের অবিরল কল্লোল। কিন্তু হরিচরণের মনে হইতে লাগিল, পৃথিবীর দারুণ পরিবর্তন ঘটিয়াছে। তাহার অনুগ্রহে মহাজনপট্টিতে যাহারা মান্যগণ্য ও সম্ভ্রান্ত লোক বলিয়া পরিচিত, তাহাদের কেহ কেহ হরিচরণের কলিকাতায় আগমনের সংবাদ শুনিতে পাইল। কিন্তু তাহার সহিত সাক্ষাৎ করিবার কাহারও অবসর হইল না। কলিকাতায় আসিয়া হরিচরণ একদিন জোর করিয়া গঙ্গা স্নান করিলেন। সেই গঙ্গা স্নানই তাহার কাল হইল। সেই রাত্রে তাহার কম্প দিয়া জ্বর আসিল। জ্বর রেমিটেন্ট টাইপে দাঁড়াইল। নৃত্যকালী আত্মীয় স্বজনহীন অপরিচিত স্থানে আসিয়া নূতন বিপদে পড়িলেন। তিনি হাতের নোয়াগাছাটি মাত্র হাতে রাখিয়া সর্বস্ব বিক্রয় করিয়া স্বামীর চিকিৎসার জন্য বড় ডাক্তার নিযুক্ত করিলেন। কিন্তু সকল চেষ্টা ব্যর্থ হইল। অবশেষে একদিন অমাবস্যার রাত্রে, যখন আকাশে ভয়ানক মেঘ করিয়া
মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল। দিগন্তব্যাপী নিকষ কৃষ্ণ মেঘ ধরণীর বক্ষে নিবিড় ছায়া নিক্ষেপ করিয়া প্রতি মুহূর্তে প্রলয়োন্ষ্ঠানের সম্ভাবনা জানাইতে লাগিল এবং রাজপথের সমস্ত গ্যাস নিবাইয়া দিয়া প্রমত্ত ঝটিকা তাহার একটিমাত্র ফুৎকারে রাজধানীর বক্ষে সুপ্ত প্রায় সমুন্নত অট্টালিকাগুলিকে কর্দম রাশিতে বিলুণ্ঠিত করিবার জন্য উন্মত্তভাবে মুক্তপক্ষ দানবের মতো হুঙ্কার ধ্বনি করিয়া ছুটিয়া বেড়াইতে লাগিল। সেই সময় হরিচরণের বক্ষের স্পন্দন ক্রমে মন্দীভূত হইয়া আসিল। তাহার জীবন প্রতি মুহূর্তে টুটিতে লাগিল। তিনি শ্বাসগ্রহণে কষ্ট অনুভব করিতে লাগিলেন। অন্তিম হিক্কায় তাহার কণ্ঠনালী অবরুদ্ধ হইল। নৃত্যকালে বুঝিলেন স্বামীর আসন্নকাল সমুপস্থিত। তিনি মরণাহত স্বামীর বুকের ওপর ঝুঁকিয়া পড়িয়া তাহার জ্যোতিহীন নির্নিমেষ নেত্রের দিকে অশ্রু ভারাবনত চক্ষে চাহিয়া বাষ্প গদগদ স্বরে ব্যাকুলভাবে জিজ্ঞাসা করিলেন, কোথায় যাবে বলে এসে আমাকে একলা ফেলে? কোথায় যাচ্ছ গো? হরিচরণ কষ্টোচ্চারিত মৃদুস্বরে বলিলেন, চুপ করো, এখন আমি মানকের কাছে যাচ্ছি। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। খুব শিগগির হাজির হব আমার পরবর্তী গল্প নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।